আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। সব কালো রবে সারাদিন মান, শুনিয়া নাদি সঙ্গীত গান। সব কালো রবে সারাদিন মান, শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। সব কালো রবে সারাদিন মান, শুনিয়া নাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়ন বচনে, সকল কর্মে সকল মননে। নিমেষে নিমেষে নয়ন বচনে, সকল কর্মে সকল মননে। সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে
প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। রবীন্দ্রনাথ তার স্বদেশ সম্পর্কে বলছেন যে একটা মানচিত্র মানেই আমি তাকে দেশ মনে করি না। মানচিত্রের ভেতরের মানুষের কষ্ট, দুঃখ, যন্ত্রণা এবং শুধু তাই নয়, যে সাতরঙা যে দীর্ঘ অনুভূতি মানেই হচ্ছে একটা দেশ। তাই বারবার ফিরে আসতে হয় রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তার কাছে। এখন রবীন্দ্রনাথের গান নিয়ে মঞ্চে থাকবেন। রবীন্দ্রনাথের গানে ঝিলাম রায়চৌধুরী। বৃষ্টি পড়ে টাপুর টুকুর, হৃদয়ে ভরে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। এখন রবীন্দ্র গানে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন শিল্পী ঝিলাম রায়চৌধুরী। সবাইকে শুভ সন্ধ্যা। আরাধ্যা, আজকে আমাকে আরাধ্যা ডেকেছেন না গান গাইতে। রাখি এবং অনুপমকে অনেক স্নেহ ভালোবাসা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানিয়ে আমার নিবেদন।
মঞ্চে ডাক পাঠাবো দুজন বৃদ্ধ ব্যক্তিত্বকে। মান্য অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর অমিয় ভৌমিক, আপনাকে মঞ্চে ডাক পাঠাচ্ছি। মান্য বৃদ্ধ ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ডক্টর অমিয় ভৌমিক, মান্য অধ্যাপক, আপনাকে মঞ্চে ডাক পাঠাচ্ছি। আরেকজন মান্য মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ডক্টর রীতা ভট্টাচার্য, আপনাকেও মঞ্চে ডাক পাঠাচ্ছি। মঞ্চে শ্রদ্ধেয়া ডক্টর রীতা ভট্টাচার্য, সহ সভাপতি সর্বভারতীয় শক্তি, আপনাকে আরাধ্যার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। ডক্টর রীতা ভট্টাচার্য। আরাধ্যাকে জানাই অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আরাধ্যা এগিয়ে চলুক, সকলের আনন্দ দান করুক এবং নিজেরাও নিজেদের মনকে প্রসারিত করে অনেক দূরে এগিয়ে যাক। আমি জাস্ট দু একটা কথা বলতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ সম্বন্ধে, যিনি এখানে আমাদের পরিচালনার ভার নিয়েছেন। তিনি যে মাঝে মাঝে একটু জানলা দিয়ে উঁকি দিয়ে রবীন্দ্রনাথকে বলছেন, সেটা আমার বড় ভালো লাগছে। আর এটা সত্যি একটা প্রাপ্তি, কারণ রবীন্দ্রনাথ বলতে গেলে একটা সমুদ্র বলতে হয়, তার কোন দিক বলবো আর কোন দিক বলবো না। তাই আমি একেবারে সংক্ষেপে জাস্ট দু একটা কথা বলি। রবীন্দ্রনাথ, তার আমরা জানি তার জন্ম, আমাদের বাঙালিদের একটা মজার কথা বলি, 3টে বাংলা তারিখ খুব মনে থাকে। একটা হলো পয়লা বৈশাখ, আর একটা হলো তারপরে 25শে বৈশাখ, আর তারপরে আর একটা 22শে শ্রাবণ। এছাড়া যদি বাঙালিদের কারুকে জিজ্ঞেস করা হয় আজকে বাংলার কত তারিখ, মাথা চুলকে আনন্দবাজার পত্রিকাকে খোঁজবার চেষ্টা করবে যে আজকে কত তারিখ, কিংবা ক্যালেন্ডার। তো যাই হোক, তাই আমি রবীন্দ্রনাথের বাংলা তারিখ না বলে বলি, রবীন্দ্রনাথের যে দেহে আসা এবং দেহ ছাড়া দুটোরই তারিখ ছিল 7, কিন্তু মাস আলাদা। একটা ছিল 7ই মে, আর একটা হলো 7ই অগস্ট। এটা আমরা মনে রাখি বা না রাখি, আমরা বাঙালিরা একটু ভুলেও যাই, কিন্তু 22শে শ্রাবণ আর 25শে বৈশাখ ভুলি না, তাই এটা মনে করিয়ে দিলাম। রবীন্দ্রনাথের চলার পথে তিনি অনেক অনেক দিয়ে গেছেন, পেয়েছেন নানান কিছু। তার মধ্যে যেমন ভালোবাসা, তেমনি স্তাবকতা, তেমনি লোকের নিন্দে। তিনি তার উদারতা দিয়ে এই সমস্ত কিছুকে তিনি জয় করেছেন। তার যে রাস্তা ছিল, খুব যে এরকম এক বড়লোক পরিবারের ছেলে, তাই খুব যে সহজ সরল তা কিন্তু নয়। তিনি প্রচুর মৃত্যু দেখেছেন। তার দাদা বা ভাই ছেড়েই দিলাম, কারণ তিনি ঠাকুর পরিবারে তিনি হলেন চতুর্দশতম সন্তান। তাহলে তার আগে 13 জন আছেন, এবং তাদের ছেলেমেয়েরা অনেকেই তার থেকে বড়, এগুলো আর বিস্তারিত বলছি না। কিন্তু তিনি তাদের মৃত্যু দেখবেন, বড়দের মৃত্যু ছোটরা দেখে, এটা কালের নিয়ম। কিন্তু তিনি যখন দেখছেন একের পর এক মৃত্যুর মিছিল, তার নিজের ছেলে, নিজের মেয়ে, তাদের মৃত্যু, সে যে কি সাংঘাতিক। তার থেকে এত বছর ছোট তার স্ত্রী মৃণালিনী যখন বিয়ে হয়েছিল 9 বছর, আর ওনার ছিল 22 বছর। এতটা তাদের মধ্যে ব্যবধান ছিল বয়স, তবুও মৃণালিনীর মৃত্যু তাকে দেখতে হয়েছিল। তো এই এক একটা মৃত্যুকে, তার দুদিকে শোক পেয়েছেন, এই মৃত্যুকে তিনি দেখেছেন, তাকে নিয়েছেন
হিসেবে, দর্শনের এক, মননের এক এবং লেখনীর এক রসদ হিসেবে। তিনি বলেছেন তার কোনো চিঠিতে যে প্রখর সূর্য যেমন গাছের উপরে পড়ে, গাছ তার বাঁচবার একটা অবলম্বন পায় এই যে এত প্রখর সূর্য থেকে, ঠিক তেমনি এই সমস্ত দুঃখ থেকে আমার লেখার রসদ, বাঁচার রসদ পাই। সত্যি তো এই দুঃখগুলো যেন দুঃখ নয়, দীক্ষা। তিনি তার গল্প, কবিতা, ছোট গল্প, উপন্যাস সমস্ত কিছু লিখেছেন। তিনি নিজেই কোথাও বলেছিলেন সব হারিয়ে গেলেও রবীন্দ্র সঙ্গীত সে কালোজয়ী হবেই হবে। আজও আমরা রবীন্দ্র জয়ন্তী যখন পালন করি, আমরা রবীন্দ্র সঙ্গীতকেই প্রধান নির্ভর করি। সুতরাং রবীন্দ্রনাথ এমন এক মানুষ, যেই মানুষের আমরা কিছু বলতে গেলেই আমরা যখন তার রচনাবলী খুলি দেখি তিনি এই কথাটা অনেক আগে বলে গেছেন। আমাদের সব বাঙালি মননে, চিন্তনে তিনি ওতপ্রোতভাবে জড়িত। এই রবীন্দ্রনাথের এগুলো যেমন ছিল, তেমনি আমি তার দু তিনটি, তিনি এত গম্ভীর, গুরুগম্ভীর কথা বলা, তার লেখায় নিজে সমালোচনা করেছেন এক একটা চরিত্র এনে, এবং সেই সময়ে তার নিন্দুকরা তারা কিভাবে নিন্দে করেছেন, তাকে সেই প্রদূষণ কি বলবো করেছেন, তাও তিনি কিভাবে নিয়েছেন, সেগুলো দেখার মতন। আমার সময়ের অভাবে কিছু বলছি না সেগুলো। আমি রবীন্দ্রনাথের দুটো মজার কথা বলে আমি আজকে শেষ করব। রবীন্দ্রনাথ ভীষণ হাস্যরসিক ছিলেন। তিনি যেমন এই গুরু গম্ভীর অনেক কিছু রচনা করেছেন, তেমনি তার কথা, তার লেখা সব কিছুর মধ্যেই একটা মজার ব্যাপার ছিল। এরকম অনেক আছে, আমি জাস্ট দুটো কথা বলবো। একদিন তারা বসেছেন আলোচনায় শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ একদিন বললেন, সবাই খুব গম্ভীর হয়ে রয়েছেন, রবীন্দ্রনাথ তখন বললেন বাঁদর। সবাই সবার দিকে তাকাচ্ছে, এ কি গুরুদেব বাঁদর কাকে বলছেন? যখন সবাই ব্যস্ত হয়ে গেছেন তখন রবীন্দ্রনাথ বুঝলেন যে জমে গেছে, এবার সবাই খুব ঘাবড়ে যাচ্ছে। তিনি বললেন, আরে বাবা, তোমরা দেখছো না এই ঘরের মধ্যে ডান দিকে একটা দৌড় আছে আর বাঁ দিকে একটা দৌড় আছে, তাই আমি বললাম বাঁদর, আর কিছু বলিনি। এটাই তার যে কি বিটি ছিলেন সেটাই বলার। আর একদিন তিনি বসে আছেন সভাসদদের নিয়ে, তখন ওনাকে সেই বাগানের মধ্যে ওনাকে একটি বোলতা এসে কামড়াচ্ছে। উনি একদম নীরবে সেই কষ্ট সহ্য করছেন। তিনি বলছেন, আমরা যে লিখি শ্রীচরণ কমলেশু, তার অর্থ বুঝলাম। এখানে যে মধুমেহ, সে আমার শ্রীচরণকে কমল ভেবে সেখানে আমার রক্ত শোষণ করে চলেছে। কি সুন্দর না? নমস্কার। ডক্টর রীতা ভট্টাচার্যের কাছে আমাদের সম্মান। সম্মাননা জ্ঞাপন করলাম ডক্টর রীতা ভট্টাচার্যকে। মঞ্চে ডাক পাঠাবো মান্য অধ্যাপক ডক্টর অমিয় ভৌমিক, আপনাকে মঞ্চে ডাক পাঠাচ্ছি। একটুখানি বলে নিয়ে থাকে যে আজকে যে মান্য যন্ত্রশিল্পীরা যারা আছেন, হারমোনিয়ামে শ্রী উদয় সরকার, এসরাজে শ্রী অর্ধ চট্টোপাধ্যায়, বাঁশিতে আছেন শ্রী জয়ন্ত চট্টোপাধ্যায়, ছন্দ শিল্পী হিসেবে আছেন
শ্রী চন্দন রায়, শ্রীমতী রূপা ব্যানার্জি এবং অন্যান্য ছন্দে আছেন শ্রী শোভন সেনগুপ্ত। মঞ্চে সরল রেখার মতন দাঁড়িয়ে আছেন মান্য অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর অমিয় ভৌমিক। নমস্কার। আরাধ্যার পক্ষ থেকে আমি আহ্বান করছি আমাদের মাননীয় অধ্যাপক ডক্টর অমিয় ভৌমিক। ওনার সঙ্গে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে যুক্ত, আরাধ্যাও যুক্ত। আমরা সবসময় ওনাকে পাশে পাই। আমাদের এই বেহালা অঞ্চলেরই একটি সংস্থা, তার কর্মধার উনি। এখানে বহু মানুষ সেই সংস্থার সঙ্গে যুক্ত আছেন। আমরা সত্যি আজকে গর্বিত যে আমরা পাশে পেয়েছি আমাদের অমিয় স্যারকে। স্যার একটু সামনে আসুন, আমরা সংবর্ধনা দেবো। এবং তার আগে আমি স্যারকে বলবো যদি দু একটা কথা আমাদের সম্বন্ধে বলবো। আমি আপনাদের মাঝে আসতে পেরে খুবই খুশি হয়েছি যে রবি ঠাকুর 165তম জন্মদিনে আপনাদের ইনভাইট করেছেন। এই জন্য স্পেশালি অনুপমকে আর রাখিকে ধন্যবাদ আপনাদের উপর। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্বর্ধনা জ্ঞাপন করবো। রাখি সম্বর্ধনা দিচ্ছেন আরাধ্যার পক্ষ থেকে ডক্টর অমিয় ভৌমিক মহাশয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। আর এই বেহালা অঞ্চলের যে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে স্যার যুক্ত থাকেন, সেটা আমরা করে যাব। এই অঞ্চলের বহু মানুষের সঙ্গে আজকের এই সংস্থা যুক্ত আছে। আমি ধন্যবাদ জানাই ডক্টর অমিয় ভৌমিক মহাশয়কে। অসুবিধা আসলে এই অনুষ্ঠানটা না এখন না খুব পারিবারিক অনুষ্ঠানের মতন হয়ে গেছে। স্বাভাবিকভাবেই মানুষ তো নিজের সৃষ্টিটা করে অন্যের সৃষ্টিটা শোনার মতন তাদের সহমর্মিতা থাকে না। এটা বড় দুঃখের বিষয়। আমার কেন যেন মনে হয় এই 5 দিনের এবং আমার ব্যক্তিগতভাবে এত অনুষ্ঠান করার অভিজ্ঞতা থেকে বলছি, রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান, প্রকৃতি পর্যায়ের গান বা বিচিত্র স্বাদের গান যতটা না গান গাওয়া হয়, উপেক্ষিত থাকছে কিন্তু রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান। আপনারা তো 5 দিনের এই উৎসব দেখলেন, কজন শিল্পী রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান গাইলেন। একটু ভাবতে বলছি, আপনারা যারা রবীন্দ্রনাথের গান গান, নিমুনিন্দু গুণ একটা জায়গায় বলছেন, তার আগে মঞ্চে শিল্পীকে ডাক পাঠাচ্ছি, স্বাতী কর্মকার আপনাকে মঞ্চে ডাক পাঠাচ্ছি। নিমুনিন্দু গুণ কি বলেছেন জানেন? বলছে স্টেন গানের দিকে বুক পেতে জুই ফুলের গান গেয়েছিলেন রবীন্দ্রনাথ। কি শব্দবন্ধ উচ্চারণ করলেন নিমুনিন্দু গুণ। স্টেন গানের দিকে বুক পেতে জুই ফুলের গান গেয়েছিলেন রবীন্দ্রনাথ। নিজের দেশকে না ভালোবাসলে আন্তর্জাতিক হওয়া যায় না, এই কথা রবীন্দ্রনাথ বললেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এত অনুষ্ঠান করেন, এই সময়ে দাঁড়িয়ে আমার ভারতবর্ষ যেই সময়ে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আরও বেশি করে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান গাওয়ার প্রয়োজন। রবীন্দ্রনাথের গানে শিল্পী স্বাতী কর্মকার। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল গুরুজন এবং গুণীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আজ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এমন একজন মানুষের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য, যিনি মানুষ থেকে দেবত্বে উন্নীত হয়েছেন। আমাদের প্রতিটি বাঙালির কাছে তিনি জীবন্ত দেবতা। তাই আজ তাঁরই স্মরণে আরাধ্যার এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে। আরাধ্যার সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর মঞ্চে উপস্থিত সমস্ত শিল্পী দাদা যারা আছেন, তাদের সবাইকেও আমি ধন্যবাদ এবং প্রণাম জানাই। আমি আমার মতো করে আমার রবীন্দ্রনাথকে
শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। তারই রচিত একখানি গানের মাধ্যমে ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। আমার দোষর যে জন ওগো তারে কে জানে আমার দোষর যে জন ওগো তারে কে জানে আমার দোষর যে জন ওগো তারে বান্ধব বন্ধুরা, আমার খুব ইচ্ছে করছে ওই শব্দটা বলতে যে রবীন্দ্রনাথ ৬২ বছর বয়স থেকে রবীন্দ্রনাথ তার আঁকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করল। সেই সময় আপনারা সবাই জানেন যে আমাদের এই দেশে রবীন্দ্রনাথের চিত্রকথা নিয়ে কত না সমালোচনা। রবীন্দ্রনাথকে একজন চিত্রকর হিসাবে আমরা ভাবতেই চাইছিলাম না। সেই সময় একদিন নন্দলাল বসু রবীন্দ্রনাথের সকালবেলা রবীন্দ্রনাথ গুনগুন করে গান গাইছেন। সেই সময় রবীন্দ্রনাথ গুনগুন করে গান গাইছেন, সেই সময় নন্দলাল বলছেন যে গুরুদেব একটু দেখে নেবেন। আসলে রবীন্দ্রনাথের
চারকোলের আঁকায় যে চোখ আঁকতেন, যে অবয়ব আঁকতেন, সেটা এই দেশের মানুষজন বুঝতে পারতেন না। তখন নন্দলাল কিভাবে পাখি আঁকতে হয়, কিভাবে মানুষের মুখ আঁকতে হয়, তার কতগুলো নমুনা নিয়ে এসেছিলেন। এবং আমরা বিশ্বাস করি, আপনারা জানলে ভালো লাগবে, যে নন্দলালের এই আঁকা তুলে বলেছিলেন যে নন্দ, পাখির ডানায় কি আর পাখি থাকে? এই রবীন্দ্রনাথ যখন ফ্রান্সে, বিশেষ করে প্যারিসে যখন তার চিত্রকলা নিয়ে গবেষণা হলো এবং এক্সিবিশন হলো, সারা পৃথিবীর মানুষ বললেন, সারা পৃথিবীর আধুনিক চিত্রকরের নাম হচ্ছে রবীন্দ্রনাথ। ফিরব গানে। অনুপমের আসলে এইটুকু সময় যতটুকু আমি পাচ্ছি ততটুকু হয়তো রবীন্দ্রনাথকে নিয়ে বলার চেষ্টা করছি। অনুপমের কণ্ঠে এখন, অনুপম মুহুরী ওর কণ্ঠে এখন রবীন্দ্রনাথের গান, যে গান উত্তরণের গান, যে গান অন্ধকারে পেরিয়ে আলোর উৎসবের গান। শিল্পী অনুপম মুহুরী। হ্যালো হ্যালো। রাত অনেক হলো, অনেক শিল্পীরাও আছে, আমাদের মধ্যে আরও অনেক গুণীজন আসবেন, তার মধ্যে আমার গান রাখি আছে, আর অনেক শিল্পীরা আছে। আমি একটি গান করার চেষ্টা করছি, সবাই মিলে। হ্যালো হ্যালো। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে তীব্র নিঠুর হে, নিঠুর হে, এই করেছ আমারে ধূপ না পুরালে বন্ধ কিছুই নাহি হারে, আমারে ধূপ না পুরালে বন্ধ কিছুই নাহি হারে, আমারে যে না জ্বালালে সেটা কিছুই আলো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। অচেতনে এসে
হৃদয়ে তীব্র অপূর্ব অপূর্ব। একটু সবাই আরো অনেক শিল্পী তাদের গান শুনে যাবেন প্লিজ। শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন শিল্পী পিয়ালি কর কবিরাজ। রবীন্দ্রনাথের গান নিয়ে বলতে গেলে আরেকটি কথা বলতে খুব ইচ্ছে করে। তিনি এক জায়গায় বলছেন যে কালের নিয়মে যদি আমার সকল সৃষ্টি মুছে যায়, থেকে যাবে আমার গান। সে গান নিয়ে এখন শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন। আমি বিশ্বাস করি যে জুয়ের সুরভি লেগে থাকুক তার গানে, ভোরের অমল আলো যেন পথ দেখায় তার গানে, তার গান যেন আমাদের উত্তরণের গান। শিল্পী পিয়ালি কর কবিরাজ তার কণ্ঠের মধ্য দিয়ে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপনে আমাদের বিনম্র নিবেদনে পিয়ালি কর কবিরাজ। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরাধ্যাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমার নিবেদনে পূজা বর্ষার একটি কবিগুরুর গান এবং বন্ধু উপবাচ্চা।
পরবর্তী কবিতা, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন চন্দন রায়চৌধুরী। চন্দনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দন রায়চৌধুরীর কণ্ঠে রবীন্দ্র কবিতা। আপনারা সবাই জানেন যে 1873 সাল, আমি যদি খুব ভুল না করি, তাহলে রবীন্দ্রনাথের প্রথম কবিতা হচ্ছে অভিলাষ, যা তত্ত্ববোধিনী পত্রিকায় মুদ্রিত হিসাবে মানুষের কাছে এসেছিল। এই কবিতা পড়ে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে উত্তেজনা হয়েছিল, সেই উত্তেজনা তা ছিল খুব ভয়ঙ্কর। যাই হোক, এখন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন আবৃত্তিকার চন্দন রায়চৌধুরী। একদিন ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? এ প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসাবে হলো অনেক বড়। কেমন করে? এ প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী করে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীর সম্মান। কেমন করে? এ প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সে একদিন সবাইকে চমক লাগিয়ে করল দিক বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকে বলছে, কেন করে? এ প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি না। রবীন্দ্রনাথ সম্পর্কে কবি সুকান্ত ভট্টাচার্যের একটি ছোট্ট ভাবনা, এরপরে আরেকটি ছোট্ট কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা যখন ছোটবেলায় ফিরে যাই তখন মনেই হয় যে ওই দিনগুলো বাবার মতো কখন বড় হলো, কখন এইসব আইন বাধা, এটা করো না ওটা করো না, এখানে যেও না এখানে এসো, পড়াশোনা করো, কখন বড় হলো এবং সেদিন আমি মুক্তি পাব। সেই ভাবনা থেকে কবিগুরুর অনবদ্য অসাধারণ সৃষ্টি বাবার মতো বড়। এখনো তো বড় হইনি, আমি ছোট আছি, ছেলে মানুষ বলে। দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। তখন দাদা পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব। বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাবা এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন, খোকা দেরি হচ্ছে, ফেরের কোথা, বসে পড়া করো, আমি বলবো, খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। শুনে গুরুমশাই কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা।
রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাবে না, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড়। মামা তখন দেখে দেখে কবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো। মা, আমি যেদিন প্রথম বড় হব সেদিন গঙ্গা স্নানে পরে আসবে যখন খিড়কি দৌড় দিয়ে, ভাববে কেন গোল শুনিনি ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। তুমি এসে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন করো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড়। পুরোয় যদি টাকা, পুরোয় যদি খাবার, যত ইচ্ছে এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজল তলার মাঠে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি খোকা আমার তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার। কৃতজ্ঞ চিত্তে প্রথমে ধন্যবাদ জানাই বন্ধু চন্দন রায়চৌধুরীকে। আর যারা শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের সবাইকে বসার অনুরোধ রাখি। যারা বাজাচ্ছিলেন তাদেরকে একটু ডাক পাঠাচ্ছি মঞ্চে। এবং তার সাথে আমরা বলি যে আজকের এই সন্ধ্যায় যারা এসছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। আর সবাইকে অনুরোধ করব, গাওয়া যত ইম্পর্টেন্ট, পারফরমেন্স করা যত জরুরি, তার চেয়েও বেশি জরুরি মানুষ যখন পারফর্ম করছেন তখন সঙ্গে থাকা। সবাইকে আমি অনুরোধ করবো শেষ অবধি থাকতে। কৌশিকদা হয়তো এরম কঠোর করে এই কথাটি বলবেন না, আমি ওই জন্য বলতে বাধ্য হলাম। প্রত্যেকে নিজেরটাও করুন এবং সঙ্গে থাকুন। মান্য বন্ধুরা, আপনারা অনেকেই জানেন রবীন্দ্রনাথ 12 বছর বয়সে বেহালায় এসেছিলেন। এই তথ্য আপনাদের কতটা আপনাদের কাছে আছে আমি জানি না, কিন্তু মাথা নিচু করে সেই তথ্য আপনাদের কাছে দিতে চাই। রবীন্দ্রনাথ 12 বছর বয়সে বেচারাম চট্টোপাধ্যায় বাড়িতে ব্রহ্মসঙ্গীত গাইতে এসেছিলেন। মহর্ষির সাথে বেচারাম বাবুর যে চিঠি চালাচালি হয়েছিল, সেই চিঠি চালাচালিতে উল্লেখ আছে বালক রবীন্দ্রনাথ অসাধারণ ব্রহ্মসঙ্গীত তিনি গেয়েছিলেন। আমাদের কেন যেন মনে হয় যে মানুষটা এত ব্রহ্মসঙ্গীত লিখলেন কিন্তু নিজে কোনোদিন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলেন। রবীন্দ্রনাথের গানের মধ্যে এতভাবে যে জীবন দেবতার কথাটা এসেছে, আসলে রবীন্দ্রনাথ প্রকৃতিকে জীবন দেবতা হিসেবে স্থিরীকৃত করতে চেয়েছেন। এখন রবীন্দ্রনাথের গানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন এখন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন গানের মধ্যখানেই ভুবনখানি দেখবেন শিল্পী সঙ্গীতা বোস। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। কবিগুরুর 150তম জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পর্যায়ে একটি গান রাখছি।
আমাদের মধ্যে আসীন আমাদের মান্য বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার মহাশয়। আমার কেন যেন মনে হয় যে এই বৃহত্তর বেহালার সাথে তো কলকাতার ৩০০ বছরের ইতিহাস লুকিয়ে আছে। আমাদের রবীন্দ্রনাথ এই পথে পা হেঁটেছিলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই বেহালায় এসেছিলেন, কবি জীবনানন্দ দাশের সাথে বেহালার কী সম্পর্ক, বিদ্যাসাগর মহাশয় এসেছেন। যখন আমাদের এই সংস্কৃতি বা আমাদের বেহালার মানচিত্রে যখন সভ্যতার অগ্রপথিকরা যখন পা ফেলেছেন, আর আমাদের মান্য বিধায়ক যখন মানুষের মননের সাথে, মানুষের অনুভূতির সাথে, মানুষের জীবনবোধ, জীবন চর্চার সাথে, বিশেষ করে রবীন্দ্রনাথ যে শব্দ উচ্চারণ করেছিলেন যে এক মানুষের সাথে আরেক মানুষের হৃদয়ের মেলবন্ধনই হচ্ছে সংস্কৃতি, সেই সংস্কৃতির ডাক বেহালাকে সুস্থ সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের কাছে, আমাদের মাটির কাছে আমাদের ফিরে যেতে হবে। আপনি আমাদের এই সংস্কৃতির যে জয়যাত্রা, আপনি অগ্রপথিক হয়ে বৃষ্টি ভেজার আনন্দ আমাদের দেবেন। আপনার জয় হোক। সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর রাখি রায়। শুভ সন্ধ্যা। সংগঠন মানে অর্গানাইজ করে গাওয়া ভীষণ কঠিন, চেষ্টা করছি। নমস্কার জানাই অনেক বিভক্ত মানুষ আছেন সামনে। রবীন্দ্রনাথ বললেই আমার একটা ভীষণ দুর্বলতা, গীতাঞ্জলি। তার আগে একটা বড় করে করতালি দিন যন্ত্রে যারা আজকে আছেন এবং আপনারা যারা সামনে আছেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তীতে আরাধ্যা নিবেদিত আজি প্রণমী তোমারে নামাঙ্কিত মনোজ্ঞ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের পঞ্চম পর্বের প্রাণবন্ত উপস্থাপনটি এখানেই শেষ হলো। চিত্রগ্রহণ ও উপস্থাপনে ছিলাম আপনাদের সকলের ভালোবাসার শ্যামল কুমার চ্যাটার্জি। উপরে লিখিত আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে সকলে প্রাণ ভরে উপভোগ করুন প্রতিটি আকর্ষণীয় উপস্থাপন শেষ পর্যন্ত এবং মনে করে অবশ্যই আপনাদের সকলের মূল্যবান মতামত ইউটিউবের নির্ধারিত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, যা আমার সাবলীল ছন্দে সুদূর প্রসারিত পথে এগিয়ে চলার জন্য অপরিহার্য। সুস্থ শরীরে সকলকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দে থাকুন। শুভেচ্ছান্তে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। ধন্যবাদ।